স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ২০ দলের টানা অবরোধ, হরতালে বিপর্যস্ত শিক্ষা, ব্যবসা ও জনজীবন। ১৪০০ যানবাহনে আগুন এবং ভাঙচুর করা হয়েছে। ককটেল বিস্ফোরণে এ পর্যন্ত ১৩০০ ককটেল বিস্ফোরণ হয়েছে। নজিরবিহীন নাশকতায় মৃত্যু হয়েছে ৮৫ জনের, যাদের অধিকাংশই মারা গেছেন অগ্নিদগ্ধ। যন্ত্রণায় কাতরাচ্ছে আরও অনেক। মানবতার এমন বিপর্যয়ের মধ্যেই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিলেন বিএনপি নেত্রী। দেশের সার্বিক ভালোর জন্য জনগণকে কষ্ট মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এসব নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে যোগ দিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষণ নাইমুল ইসলাম খান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শান্তনু মজুমদার এবং এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম। স্বাগত আপনাদের। প্রথমে নাইম ভাই, আপনার কাছে জানতে চাই যে ৫৩ দিন পরে গণমাধ্যমের মুখোমুখি হলেন খালেদা জিয়া। তার এই ভাষণটায় আসলে আমাদের প্রত্যাশা কী ছিল এবং যে ঘোষণা এসেছে সেটার মধ্যে প্রাপ্তি কতটুকু এবং কিভাবে দেখবেন এই সংবাদ ব্রিফিংটা? খুব ডিফিকাল্ট, দীর্ঘক্ষণ উনি কথা বলেছেন। আমাদের সাধারণের প্রাপ্তি হচ্ছে যে উনি দুঃখ প্রকাশ করেছেন যে অনেকের কষ্ট হচ্ছে এবং যত মৃত্যু হচ্ছে এগুলির জন্য সরকারকে একেবারে দায়িত্ব দিয়েছেন বা দায়ী করেছেন। একটা জিনিস অবশ্য বলেছেন যে এটার একটা আন্তর্জাতিক তদন্ত এবং নিরপেক্ষ তদন্ত করা এবং এটা হলে যে দোষী তাকে শাস্তি দেওয়া, এই ধরনের কিছু বিষয় আছে যেটা ওই রেসপন্ড করা, যে এইগুলির দায় দায়িত্ব কে নিবে সেটাও অ্যাড্রেস করেছেন। আমার মনে হয় যে এত অনেক দিক অ্যাড্রেস করেছেন। তারপর এটার মধ্যে আবার আন্ডারলাইনিং একটা ইয়েও আছে, সংলাপের তাগিদ আছে। আবার সংলাপ না করেও কিভাবে সমাধান করা যাবে সেটাও বলেছেন উনি। বলেছেন যে তাহলে তারা নিজ দায়িত্বেই একটা সমাধান করে দিতে পারে, কারণ দাবি ব্যাপারটা এরকম যে দাবি তো জানাই আছে, মানে সংলাপই যে করতে হবে সেটাও না করেও করা যায় এরকম অপশনও দিয়েছেন। তো এই দিক থেকে আমি বলবো যে উনি স্ট্রেট ফরওয়ার্ড কর্মসূচিটা অব্যাহত রাখার কথাই বলছেন এবং ওনাদের কর্মীরা নেতারা যে অনেকেই এই আন্দোলনের সাথে যুক্ত না সেটাও তার কথায় ইঙ্গিত পাওয়া যায়, কারণ তিনি বলেছেন এখনও যারা সক্রিয় না তারা যেন এখন সক্রিয় হন। এবং আরও বলা যায় যে উনি এই সমস্ত ঘটনার জন্য দায়ী করেছেন ৫ই জানুয়ারির নির্বাচন, কিন্তু ব্যক্তিগতভাবে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নিজের উপরে কি সুবিচার অবিচার হচ্ছে এইগুলির বর্ণনা তিনি দেন নাই, জনগণই দেখেছে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা গত কিছুদিন না, এই গত ৬৬ দিন আমরা যেগুলি আলাপ আলোচনা করছি সেগুলি যে তার ধর্তব্যের মধ্যে আছে সেটা জানান দেওয়া ছাড়া এবং এই যে এইরকম একটা কর্মসূচি এবং কর্মসূচির নামে যা যা চলছে সেটা যে আরও অব্যাহত থাকবে এইটুকু অফিসিয়ালি নিশ্চিত করাটাই ছিল আমার মনে হয় আমাদের প্রাপ্তি। তার এই প্রেস কনফারেন্স থেকে তিনি তো অন্যান্য প্রশ্ন আর নেন নাই, সুতরাং তাকে যে প্রশ্ন করে আরও অন্য ডাইমেনশনে কিছু বের করা যাবে সেটা তিনি এখানে সুযোগ দেন নাই। একটা জিনিস উনি শেষে বললেন যে জনগণ যে সঙ্গে আছে সেটা তিনি জেনেছেন এবং অবশ্যই জনগণ তার সঙ্গে আছে, সেই জন্যই তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমি একটা কথা বলি, ওনার কথাটা উনি জনগণ আছেন তো একভাবে বলতেই পারেন, বিএনপির পক্ষে তো ভোট আছেই, বিএনপির যে ব্যাপক জনসমর্থন আছে এটা নিয়ে তো অলমোস্ট আওয়ামী লীগের তারাও সন্দেহ করে না। আওয়ামী লীগের তারা তো অনেকে বলে যে ৫ই জানুয়ারি নির্বাচনে আসলে তাদের খুব ভালো, হয়তো জয়ী হবে এটা না বললেও খুব ভালো করতো এটা বলে। তার মানে এটা তো স্ট্রংগেস্ট মানে অপোজিশন পার্টি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বাংলাদেশের দুটি প্রধান দলের একটি। সুতরাং জনসমর্থন তার আছে। এমনকি আমি মনে করি তার যে দাবি এটার প্রতিও এক ধরনের জনসমর্থন আছে। এইটা আমি পরিমাপ করে বলবো না, কিন্তু উল্লেখযোগ্য সমর্থন আছে। সিভিল সোসাইটির অনেকে মনে করে, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও বেশ কিছু রাজনৈতিক দল মনে করে। সুতরাং এক, দলটার ব্যাপক জনসমর্থন আছে, দুই, দাবির প্রতিও উল্লেখযোগ্য সমর্থন আছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে কখনো মনে হয় নাই ইন দি ইমপ্লিমেন্টেশন প্রসেস যে তাদের যে কৌশলটা এবং যে কর্মসূচিটা, এই দুটো জায়গায় কৌশলে তারা
ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মার খাচ্ছেন বা ভুল হচ্ছে। আর কর্মসূচিটা তাদের কর্মীরাও যেটাকে বলে সাদরে স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছেন না, যেটাকে যারা যারা ক্রিটিক্যালিও দেখেন বিএনপিকে, আমি ধরে নেই যে যারা বিএনপির মিত্র না, মানে বিএনপির বিপক্ষ দল, তারাও কিন্তু এটা খুব চোখে আঙুল দিয়ে দেখাতে পারেন যে কর্মীরা ওইভাবে নামে না, এটা সবই আউটসোর্স করা হয়। কারণ আমার ওইটাই মনে হয় যে কর্মীরাও এই কর্মসূচিটা না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যদি একটু বিএনপির পক্ষ থেকেও চিন্তা করি, আমার কাছে মনে হয়, অনেস্টলি মনে হয়, এটা আমি জাস্ট একটা টক শোতে বলার জন্য বলছি না, একদম অনেস্ট ফিলিং থেকে, যে বিএনপি কুড হ্যাভ টেকেন এ কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ডেফিনেটলি মোর যেটাকে বলে সৃজনশীল কর্মসূচি, যেগুলি দিয়ে এই নিজেদের রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের যে আজকে যে মানে অত্যন্ত মানে মানবেতর অবস্থা, হয় পিটুনি খাচ্ছেন, নয় দৌড়ের উপরে আছেন, ঘরে থাকতে পারছেন না, অনেক হাজার হাজার জেলে আছেন, হ্যাঁ, অনেকে হয়তো মৃত্যুবরণও করছেন। মানে যদিও রাজনৈতিক কর্মী মৃত্যুর সংখ্যাটা কম, তারপরেও 2-4 জন যুবদল ছাত্র দলের নেতা আমরা কিন্তু শুনি যে মারা যাচ্ছেন পুলিশের অ্যাকশনে। তো এইগুলি কিন্তু অনেক নিয়ন্ত্রণে রেখে, মানে আমি বলছি যে নেতা কর্মীদের জীবনকে এত দুর্বিষহ না করে, সাধারণ মানুষের জীবনহানি না ঘটিয়ে, অর্থনীতি ও সম্পদের ধ্বংস না করেও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে এই দাবিটা নিয়ে এগোনো সম্ভব ছিল। কিন্তু সেক্ষেত্রে তারা যে ইমিডিয়েটলি চান, হয়তো ইমিডিয়েট রেজাল্ট হয়তো এটা আসতো না, কিন্তু একটু একটু ডিলেড কিন্তু রেজাল্ট আসা সম্ভব ছিল। তখন আমার কাছে এটা যৌক্তিক মনে হয় এই জন্য যে একটা রাজনৈতিক দল কখন অস্থির হবে, তাকে যখন মানে একটা ডিসপ্রপোর্শনেট, এটা বিরাট জনসমর্থনের দল, তাকে দীর্ঘদিন কৌশল করে বছরের পর বছর মানে ক্ষমতায় যেতে দেওয়া হচ্ছে না কৌশল করে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আওয়ামী লীগও কিন্তু 21 বছর নানান কৌশলে তাকে যে ক্ষমতায় যেতে দেওয়া হয় নাই, স্বাধীনতায় নেতৃত্ব দানকারী একটা দল, সে কিন্তু 21 বছর রেজিলিয়েন্স দেখিয়ে তারপরে ক্ষমতায় এসেছে। লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। বিএনপিও কিন্তু এখন 5 জানুয়ারির নির্বাচনটাকে আমরা মোস্টলি বলি কিন্তু যে এটা একটা অনৈতিক নির্বাচন, ইল্লিগাল নির্বাচন বলতে পারি না, অনৈতিক এই অর্থে বলি যে নির্বাচনটা সুন্দর হয় না। এটা কিন্তু সুন্দর হয় না, এটা বিএনপি, আওয়ামী লীগও বলে, এটা বিএনপির উপর দোষারোপ করে, এবং এটার মধ্যেও সত্যতা আছে, পুরোটা না হলেও আংশিক সত্যতা আছে। সেক্ষেত্রে আমার কথাটা হলো, এই সরকারটা তো অবৈধ সরকার না। আপনি যদি বড় জোর বলেন মানে বার ছিল না, স্বেচ্ছাই নির্বাচনে আসে নাই, ফলে এই জন্যই বলছি যে এই নির্বাচনের জন্য এই সরকারটাকে তো বেআইনি বলা যাচ্ছে না কিছুতেই। তো একটা আইনসম্মত সরকারকে আপনি 1 বছরের মধ্যেই মানে চলে যেতে হবে, কিন্তু আপনি যখন আপনার কাছ থেকে যখন এরশাদ সামরিক মানে আইন জারি করে, সংবিধান স্থগিত করে, কমপ্লিট অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা নিল, তাকে কিন্তু আপনি 9 বছর সময় দিলেন আন্দোলন করে। তো কোথায় সেই খালেদা জিয়া, কোথায় সেই খালেদা জিয়া বিএনপি? কেন আজকে এত অস্থিরতা দেখাতে হবে? আরেকটা ছোট কথা বলে আপনি আমার পরে সময় কেটে দিয়েন। এই বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু গত 20 বছরে সমান সমান ক্ষমতায় ছিল। এই সমান সমান দুটো টার্মের পরে মাত্র ব্যতিক্রম গেল 1 বছরে, মাত্র 1 বছর। এটাও কিন্তু আপনি যদি স্বাধীনতা উত্তর বিএনপি আওয়ামী লীগের ক্ষমতায় থাকা হিসাব করেন, তাতেও বিএনপিকে এখনো মানে ইয়ে করা যায়নি, মানে ইমব্যালেন্সে ফেলা যায়নি। আর যদি ধরেও নেই 1 বছরের ইমব্যালেন্স, মাত্র 1 বছরের ইমব্যালেন্সের জন্য এইরকম একটা সর্বনাশা, রক্তক্ষয়ী, জীবনহানিকর, মানে অর্থনীতি ধ্বংসকারী একটা প্রোগ্রাম, এবং সেটা এইরকম ঐতিহাসিক হয়ে গেল। 66 দিন আমাদের দেশে আর কোনো আন্দোলনের কর্মসূচি দিন যায় নাই, আরো কতদিন যাবে জানি না। আমার কাছে এটা ন্যায়সঙ্গত একটা কর্মসূচি বা বুদ্ধিমান কর্মসূচিও মনে হয় না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। ডক্টর শান্তনু মজুমদার, আপনার কাছে এই জায়গাটাই আসতে চাই যে নাইম ভাই যেখানে শেষ করেছেন, যে আন্দোলনটা আসলে একটা হচ্ছে যে অবশ্যই সমর্থন আছে, সেটা নিয়ে কোনো ধরনের দ্বিমত নাই, যেহেতু দলের সমর্থন আছে, ফলে দলের প্রতি যারা আনুগত্য আছে তাদের আন্দোলনের প্রতিও সমর্থন আছে। কিন্তু আন্দোলনের ফলে মানুষকে যেই বলা যায় যে যেই দামটা দিতে হচ্ছে, মূল্যটা দিতে হচ্ছে, সেইটা রাজনীতির জন্য একটা বলা যায় নেতিবাচক প্রভাব নিয়ে আসতেছে। সেইটা আসলে কতটুকু ঠেকানো যেত, বা কর্মসূচিগুলি কিভাবে যদি ফর্মুলেট করা যেত যাতে মানুষকে সম্পৃক্ত করে একই সঙ্গে এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যাওয়া?
ধন্যবাদ। আমার কাছে মনে হয় কি যে এই যে গত 2 মাসের খানিকটা বেশি সময় ধরে আমরা যেটা দেখছি জনগণবিহীন এক ধরনের আন্দোলন আর কি, এটা কিন্তু আসলে 2013 সালের শুরুর দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা জিনিস আমরা দেখলাম। এক, রাজনৈতিক আন্দোলনকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেয়া। আরেকটি হচ্ছে জনগণকে সম্পৃক্ত করবার যেই সাধারণ কৌশল আমি বলছি রাজনৈতিক দলগুলো অনুসরণ করে, সেটা আমরা দেখলাম যে ক্রমে ক্রমে কিন্তু বিচ্ছিন্ন হতে থাকলো। আর এই পর্বে আমরা এসে দেখলাম যে জনগণ নিছকই আপনার বেসামরিক জনগণ নিছকই আপনার কি হচ্ছে হামলা টার্গেটে পরিণত হচ্ছে। এখন ম্যাডাম জিয়া যেটা বললেন যে জনগণ সঙ্গে আছেন, আমি ধরে নিচ্ছি উনি ওনার নেতাকর্মীদের কথা বলছেন। জনগণ সঙ্গে আছে বলতে কাদের কথা বোঝানো হচ্ছে? যারা ভোট দেয় তারা সবাই তো জনগণ, বা যারা ভোট দেয় না প্রাপ্তবয়স্ক। আসলে কি গত 60-65 দিনে আমরা এই রকমের কোনো প্রবণতা দেখেছি যে এই যে 20 দলীয় জোটের যে আন্দোলনটা চলছে, সেই আন্দোলনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ধিক্কার দিতে দিতে বিএনপির পক্ষাবলম্বন করে রাস্তার দিকে চলে আসছে? রাস্তায় না আসুক, আমরা তো সবাই সমাজের বিভিন্ন জায়গায় চলাচল করি। আমার কাছে মনে হচ্ছে আসলে কি 20 দলীয় জোটের যে আন্দোলনটা চলছে এর মধ্যে জনগণকে সম্পৃক্ত করবার বিষয়টা আসলে ওনাদের অগ্রাধিকারের তালিকার মধ্যে নেই, অগ্রাধিকারের তালিকার মধ্যে নেই। আর জনগণ কেন, আমি যদি বলি যে আসলে এটি এমন কি নেতা কর্মীবিহীন একটি আন্দোলন, সেটাও আমি যদি এটা দাবি করি এবং আমি যদি বলি যে এটা থেকে আমি সরতে চাই না, এটাকে খুব অপ্রমাণ করা অত সহজ হবে না। আজকের বক্তব্যে আরেকটা খুব মজার লাগছিল আমার কাছে, আমি ভাবছিলাম যে বক্তব্যে হয়তো আরেকটু ইলাবোরেশন থাকবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মধ্যে বেগম খালেদা জি একটি পার্থক্য আনার চেষ্টা করছেন এবং তিনি কিন্তু কয়েকটা বাক্য বলেছেন এই ব্যাপারে। আরেকটু শুনতে পারলে আমাদের ভালো লাগতো এবং তাহলে পরে আমরা বুঝতে পারতাম ঠিক বিএনপিতে এই ব্যাপারটা কতখানি আলাদা আছে। যাই হোক, সেটা তিনি বলেন নাই। আমার কাছে যেটা দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যে খুব আশা নিয়ে যারা টেলিভিশন সেটের সামনে বসেছিলেন, অন্তত এইরকম আশা আমি ইউনিভার্সিটির কথা বলি, আজকে দেখেছি যে কেউ কেউ হয়তো সামান্যতম আশা করেছিলেন এমনও হতে পারে যে ধরেন সামনে স্বাধীনতা দিবস বা কোনো একটা দিনক্ষণ বললেন যে আমরা এটাকে এই পর্যন্ত সময় দিচ্ছি, আপাতত আমরা আবার স্বাভাবিক লাইফে ফিরে যাওয়ার সুযোগ করে দিচ্ছি, তারপরে আবার। অর্থাৎ কিন্তু স্বাধীনতা দিবসের কথা উল্লেখ করেছেন যে এর আগে দাবি মেনে নিন, আমরা সকলে মিলে ওটা উদযাপন। তো আমরা সেটা সবাই জানি, আমার ধারণা বেগম জিয়াও জানেন যে যার প্রতি এই আহ্বান জানানো হচ্ছে তারা যে এটা মেনে নিবেন না। তো আজকে বোধহয় একটা সুযোগ ছিল মানুষের জীবন স্বাভাবিক পর্যায়ে নেমে আসার, মানে চালু হওয়ার একটা সুযোগ বোধহয় সামান্যতম হলেও ছিল, কিন্তু সেটা তো হলো না আর কি। আর সরকারি দল সম্ভবত আগে থেকেই তাদের বক্তব্য প্রস্তুত করে রেখেছিলেন, কারণ আমি দেখলাম যে একটি টেলিভিশন চ্যানেলে বেগম জিয়ার বক্তব্য শেষ হতে না হতেই পুরো বক্তব্যটি মিথ্যা, নির্লজ্জ মিথ্যা ইত্যাদি নানা রকমের বিশেষণ, অর্থাৎ দুই পক্ষই কিন্তু আগে থেকে প্রস্তুত ছিল আর কি, মানে অ্যাকোমোডেট করার না একেবারে। এবং আমার কাছে মনে হচ্ছে আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আশাবাদী হওয়ার এতটুকু কোনো আলো দেখা যাচ্ছে না। খালেদা জিয়ার বক্তব্যে প্রস্তুতি নিয়ে বিরোধিতা করার তেমন কিছু ছিল না, কারণ উনি তো জানা কথাই বলেছেন, এর জন্য কোনো প্রস্তুতি দরকার ছিল না। মনে হচ্ছিল যে এটা একটা রুটিন। মনির ভাই, আপনার কাছে একটু আসবো যে এই আমাদের যেটা বলছিলেন যে একটা প্রত্যাশা ছিল যে হয়তো একটা লম্বা সময় হয়ে গিয়েছে, মানুষ একটা রিলিফও দরকার, বিশেষ করে বাড়িতে যাদের ছোট শিশু আছে তারা কিন্তু এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তো সেই জিনিসগুলি আসে নাই। কিন্তু তারপরেও শেষে একটি যে আহ্বানই আছে যে একটা সংলাপের মধ্য দিয়ে এটার কোনো সুরাহা সম্ভব কিনা, এবং সেই দায়িত্বটা খালেদা জিয়াও কিন্তু তুলে দিয়েছেন সরকার দলের উপরে। তো সরকারি দল তাৎক্ষণিকভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা কি কোনো ধরনের এরকম, কারণ আরো উপরের দিকের নেতারাও আছেন, তাদের কাছ থেকে এটার কোনো ধরনের সুরাহার পথ আসতে পারে কিনা, এটার আপনার কাছ থেকে জানতে চাইবো একটা বিরতির পরে, যে সত্যিকার অর্থের রেসপন্সটা আওয়ামী লীগের কি হলে পরে আমাদের জন্য, অন্তত সাধারণ মানুষের জন্য একটা জায়গা তৈরি হয়, রিলিফের জায়গা। ডেডলাইন ঢাকায় যাচ্ছে।